গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা কৃষ্ণপক্ষ। আজ চতুর্থ এবং শেষ পর্ব। চা শেষ করে শফিক সাহেব কাপড় পরে তৈরি হলেন। তার ঠান্ডার ধাত, প্রচুর শীত পড়েছে। মাফলার দিয়ে গলা ঢেকে যাওয়া উচিত, কিন্তু এই গ্রাম্য পোশাকটি তার খুব অপছন্দের। তিনি জেবাকে বললেন মাফলার বের করে দিতে। জেবা মাফলার হাতে স্টাডি রুমে ঢুকে বলল, তুমি কোথায় যাচ্ছ? তোমার সঙ্গে যাচ্ছি, খোঁজ নিয়ে আসি। কেন? শফিক সাহেব বিস্মিত হয়ে প্রশ্ন করলেন, কেন মানে? অপ্রয়োজনীয় কোনো কাজ তো করো না। এই কাজটা তোমার জন্য অপ্রয়োজনীয়। কেন করতে চাচ্ছ? আমাকে খুশি করবার জন্যে? শফিক সাহেব অবাক হয়ে বললেন, মনে হচ্ছে তুমি ঝগড়ার একটা ইস্যু তৈরি করার চেষ্টা করছো। না, ঝগড়ার কোনো ইস্যু আমি তৈরি করছি না। কখনোই তো তোমার সঙ্গে ঝগড়া করিনি। শফিক সাহেব শীতল গলায় বললেন, সমস্ত দিনের উত্তেজনায় তোমার সিস্টেমে খানিকটা উলটপালট হয়েছে, নয়তো এই অবস্থায় ঝগড়াটে মেয়ের মতো কথা বলতে না। আমার উপদেশ শোনো, চলো যাই খোঁজ নিয়ে আসি। তুমি যদি চাও, না হয় আমি রাতে তোমার সঙ্গে থেকে যাব। মুহিবের জন্য যে ঘর নেওয়া হয়েছে ওই ঘর তো খালি আছে, আমি সেখানে বিশ্রাম নিতে পারি। আমার শরীর ভালো না, বিশ্রাম দরকার। তুমি তোমার নিজের ঘরেই বিশ্রাম নাও, আমাকে খুশি করবার জন্য তোমাকে কিছুই করতে হবে না। তোমাকে খুশি করবার জন্য আমি কিছু করছি না, আমি যা করছি দায়িত্ববোধ থেকে করছি। জেবা কঠিন গলায় বললেন, দায়িত্ববোধ? কিসের দায়িত্ববোধ? তুমি দেখি সত্যি সত্যি ঝগড়া শুরু করেছ। স্টপ ইট। জেবা বলল, চেঁচিও না এবং চোখ রাঙিও না। 19 বছর ধরে তোমার চোখ রাঙানো দেখছি, আর দেখব না। আর দেখব না মানে? কি বলতে চাচ্ছ তুমি? বসো, চেয়ারে শান্ত হয়ে বসো। আমি কি বলতে চাচ্ছি তোমাকে বুঝিয়ে বলছি, কারণ আমার ধারণা তোমার বুদ্ধিবৃত্তি খুব উঁচু পর্যায়ের না। উঁচু পর্যায়ের হলে বিয়ের প্রথম বছরেই বুঝতে পারতে মানুষ নর্দমার কীটকে যেমন ঘৃণা করে, তোমাকে আমি সেই পরিমাণে ঘৃণা করি। শফিকুর রহমান হতভম্ব হয়ে গেলেন। যেবার আচার আচরণ হিস্টিরিয়াগ্রস্ত রোগীর মতো। এ যুক্তি শুনবে না, যুক্তি শোনার মতো মানসিক অবস্থায় সে নেই। শফিকুর রহমান নিজেকে সংযত করে বললেন, শোনো জেবা, তুমি দয়া করে 10 মিলিগ্রাম সিডাক্সিন খেয়ে নিজেকে শান্ত করো। আমি বুঝতে পারছি ভয়াবহ বিপর্যয়ের সামনে এসে তুমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছ। এটা অস্বাভাবিক না, স্বাভাবিক। আমি নিজের উপর কোনো নিয়ন্ত্রণ হারাইনি, তবে তুমি নিয়ন্ত্রণ হারাবে। এখন যেসব কথা আমি তোমাকে বলবো তা শুনেই নিয়ন্ত্রণ হারাবে। চিৎকার চেঁচামেচি তুমি কিছুই করবে না, কারণ তুমি নিতান্তই ভদ্রলোক। তবে আমার কথাবার্তা শুনে তোমার ছোটোখাটো স্ট্রোক হয়ে যেতে পারে। তুমি বরং 20 মিলিগ্রাম সিডাক্সিন খেয়ে আমার সামনে বসো। প্রেশারের ওষুধটাও খাও, প্রেশারও বেড়ে যেতে পারে। তার চেয়েও বড় কথা, দামি স্যুটটা গা থেকে খোলো। আমার কথাবার্তা শেষ হবার পর আমি তোমার গায়ে থুতু ফেলব, স্যুট নষ্ট হবে। শফিকুর রহমান বিচলিত বোধ করলেন। জেবার চোখ লাল, চোয়াল শক্ত হয়ে আছে। চুলগুলিও কি আজ অন্যরকম করে বেঁধেছে? এত বছরের চেনা মানুষ তো এ নয়। এ অন্য কেউ, অন্য কোনো জেবা। তিনি সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছেন অনেক দিন। আগে কখনো সিগারেটের তৃষ্ণা বোধ করেননি, আজ করছেন। জেবা শাড়ির আঁচল গায়ে তুলে দিল। চেয়ারের হাতল থেকে হাত তুলে নিয়ে কোলের উপর রাখল। সে তাকিয়ে আছে শফিকের দিকে। তার দৃষ্টি তীব্র, চোখের মনি ছোট হয়ে আছে। উজ্জ্বল আলোর দিকে মানুষ যেমন ভুরু কুঁচকে তাকায় তেমনি করে সে তাকিয়ে আছে। জেবা বলল, আমার পরম দুর্ভাগ্য যে আমি রূপবতী হয়ে জন্মেছিলাম। এমন রূপবতী যে স্কুলে পড়ার সময় আমার নামডাক ছড়িয়ে গেল। তোমরা কৌতূহলী হয়ে আমায় দেখতে এলে, দেখে দ্বিধার মধ্যে পড়ে গেলে।
এমন সুন্দর একটা মেয়েকে হাতছাড়া করতে ইচ্ছে করে না, আবার বাপ মা মরা হাভাতে একটা মেয়েকে গ্রহণ করতেও ইচ্ছে করে না। মহা সমস্যা, মনে আছে? এখন এই প্রলাপের মানে কি? মানে আছে। প্রলাপগুলো মন দিয়ে শোনো। তোমরা সুন্দরী মেয়ের লোভ সামলাতে পারলে না, আমাকে বউ হিসেবে ঘরে নেওয়া সাব্যস্ত করলে। বড় মামার বাড়িতে আনন্দের বন্যা বয়ে গেল। আমার সরল সোজা মামার ধারণা ছিল আমার বাবা মার পরম পুণ্যে এমন একটা বিয়ের সম্বন্ধ হল। আমি মুহিবকে নিয়ে তোমার প্রকাণ্ড বাড়িতে চলে এলাম। এটা তোমার পছন্দ হল না। মুহিবকে মামার বাড়িতে রেখে আসা আমার পক্ষে সম্ভব ছিল না। ওর বয়স মাত্র 5। ওকে বড় করেছি আমি। আমাকে না দেখে সে বেশিক্ষণ থাকতে পারত না। বিকেলে পাড়ার ছেলেদের সঙ্গে যখন খেলতে যেত, কিছুক্ষণ পরপর সে ছুটে এসে দেখে যেত আমি বাসায় আছি কিনা। এই 5 বছরের বাচ্চা ছেলের ওপর তুমি কিরকম মানসিক চাপ দিয়েছিলে তোমার মনে আছে? শফিক কঠিন গলায় বলল, তুমি সীমা অতিক্রম করে যাচ্ছ। জেবা বলল, গত 19 বছর তুমি একা সীমা অতিক্রম করেছ, আজ আমি করব। মনে আছে তুমি বাচ্চা একটা ছেলেকে কিভাবে শাস্তি দিতে? তোমাদের বিরাট বাড়ি, তাকে একা একটা ঘরে থাকতে দিলে। সে ভয়ে অস্থির। আমি বললাম কাজের একটা মানুষ তার ঘরে শুয়ে থাক। তুমি বললে কাজের মানুষদের দোতলে ওঠার নিয়ম নেই। প্রথম রাতে মুহিব ভয় পেয়ে আমাদের শোবার ঘরের দরজার সামনে এসে ফুঁপিয়ে কাঁদতে লাগল। তুমি তাকে তার ঘরে নিয়ে গিয়ে বাইরে থেকে তালা দিয়ে দিলে, মনে আছে? হ্যাঁ, মনে আছে। আমি সেটাকে বড় অপরাধ বলে মনে করিনি। আমাদের এই বাড়ি ভূতের বাড়ি নয়। ভয় কাটানোর জন্য সামান্য শাসন অন্যায় না। এটাকে তুমি সামান্য শাসন বলছ? রাতের পর রাত তালাবদ্ধ করে রাখা সামান্য শাসন? তোমার কথা শেষ হয়েছে না আরও আছে? এত চট করে আমার কথা শেষ হবার না। আমাকে মুহিবের কাছে যেতে হবে। কাজেই অল্পে আমি শেষ করছি। আমার যে দরিদ্র বড় মামার কাছ থেকে তুমি আমাকে তুলে এনেছিলে, সে বেচারা কোনো দোষ করেনি। কিন্তু কি অপমান তুমি তাকে করেছ তা কি মনে আছে? না, মনে নেই। আমার স্মৃতিশক্তি তোমার মতো প্রখর না। তাহলে মনে করিয়ে দিই। ছেলে মেয়েদের নিয়ে খুব আগ্রহ করে মামা একদিন আমাকে দেখতে এলেন। তুমি এমন ভঙ্গি করলে যে কি যন্ত্রণা। মামা সোজা মানুষ, তোমার এই ভঙ্গি ধরতে পারলেন না। মহানন্দে তিনি বাড়িঘর দেখতে লাগলেন। আনন্দে বিস্ময়ে তিনি অভিভূত। বারবার বলছেন, আমার জেবামার রাজকপাল। আমি জানি আমার কি কপাল। তবু মামার আনন্দ দেখে আমারও আনন্দ হল। তারা যখন চলে গেলেন, তুমি আমাকে এসে বললে আমার রোলেক্স ঘড়িটা পাচ্ছি না। ড্রেসিং টেবিলের ওপর ছিল। তুমি শুনলে আহত হতে পারো, তবু বলছি আমি নিশ্চিত তোমাদের বাড়ির কেউ কাণ্ডটা করেছে। আমি খোঁজ নেবার জন্য লোক পাঠাচ্ছি। মানুষ হিসেবে তোমার প্রতি আমার উঁচু ধারণা কখনোই ছিল না। তবুও এই ধরনের চিন্তা তুমি করতে পারো আমি তা ভাবিনি। পাথর হয়ে গেলাম। একবার ভাবলাম তোমার পা জড়িয়ে ধরে বলি, এটা করো না, এই দয়াটা অন্তত তুমি আমার প্রতি করো। শেষ পর্যন্ত তাও করা হলো না। পা জড়িয়ে ধরতে ঘৃণা বোধ হল। তুমি চিঠি দিয়ে মামার কাছে লোক পাঠালে। মামা ছুটে এলেন, ব্যাকুল হয়ে কাঁদতে লাগলেন। কি মনে আছে? ঘড়ির বিষয়ে খোঁজ নেওয়াটা কি খুব অযৌক্তিক ছিল? অল গোল্ড রোলেক্স ঘড়ি, 50,000 টাকা দাম। তার চেয়ে বড় কথা আমার দাদার দেয়া গিফট, স্মৃতিচিহ্ন। আমি খোঁজ করব না? এতগুলো মানুষ ওই দিন বেড়াতে এসেছে বাড়িতে। দরিদ্র মানুষ। অভাবের তাড়নায় দরিদ্র মানুষের স্বভাব নষ্ট হয়। তাদের পক্ষে ঘড়ি নিয়ে যাওয়াটা কি খুব অস্বাভাবিক? আমি তো মনে করি আমি ওই দিন যা করেছিলাম ঠিকই করেছিলাম, অযৌক্তিক কিছু করিনি। তোমার সব কাজই যৌক্তিক। চমৎকার একজন যুক্তিবাদী মানুষ তুমি। 19 বছর ধরে তোমার যুক্তি শুনছি আর মুগ্ধ হচ্ছি। আর ইচ্ছা করছে না। এই যে আমি হাসপাতালে যাচ্ছি, এই বাড়ি থেকে এটাই আমার বের হয়ে যাওয়া। আমি আর ফিরে আসব না। কি বললে?
যা বলেছি তুমি ভালো মতোই শুনেছ। তারপরে যদি শুনতে চাও আবার বলতে পারি। শুনতে চাও? তোমার মেয়ে? এই মেয়ে আমি তোমাকে দিয়ে গেলাম। তুমি তোমার মতো করে ওকে মানুষ করো। ওর জন্ম আমাদের দুজনের ভালোবাসায় হয়নি। ওর প্রতি আমার কোনো আকর্ষণ নেই। তুমি যেসব কথা বললে তার জন্য তোমার অনুতাপের কোনো সীমা থাকবে না। না থাকলে আর কি করা, অনুতাপ করব, তবে তোমার কাছ থেকে অনেক দূরে থেকে করব। তোমার মুখ দেখতে হচ্ছে না, এই আনন্দ অনুতাপের চেয়ে লক্ষ গুণ বেশি হবে। এই কথাটি সত্যি। জেবা চেয়ার ছেড়ে উঠতে উঠতে বলল, তুমি হয়তো জানো না, বুধবার মুহিব গোপনে একটি মেয়েকে বিয়ে করেছে। বিয়েটা তাকে গোপনে করতে হয়েছে, আমাকেও সে জানায়নি। তার কারণ তুমি। তার জীবনের চরম আনন্দের ঘটনায় আমি পাশে ছিলাম না, তার কারণও তুমি। বেচারা ভয়ে আমাকে পর্যন্ত বলতে পারেনি। আমাকে বললে যদি তুমি শুনে ফেলো, তোমার কাছ থেকে আমি শেষ একটা সুবিধা নিই। তুমি কি তোমার ড্রাইভারকে বলে দেবে যেন আমাকে হাসপাতালে নামিয়ে দিয়ে আসে? আমি বললে তো হবে না। ড্রাইভারকে তুমি বলে রেখেছ গাড়ি বের করতে হলে সবসময় তোমাকে জিজ্ঞেস করে করতে হবে, ঠিক না? শফিকুর রহমান উঠে দাঁড়ালেন। জেবা বলল, সব মন্দ দিকের যেমন ভালো দিক থাকে, মুহিবের জীবন সংশয় না হলে আজ যেভাবে ঘর থেকে বের হয়ে যেতে পারছি তা পারতাম না। সারা জীবন থাকতে হতো তোমার সঙ্গে। জেবা থু করে কার্পেটে থুতু ফেলল। তুমি অসম্ভব উত্তেজিত। তুমি কি বলছো তুমি নিজে বুঝতে পারছো না। আমি কি বলছি আমি খুব ভালো করে জানি। এখন তোমাকে যা বললাম তার প্রতিটি শব্দ আমি মনে মনে লক্ষবার বলেছি। আমার সম্পর্কে বলা যায় এমন ভালো কিছু কি নেই? আছে, একটা আছে। বিয়ের পর তুমি আমাকে পড়াশোনা করিয়েছ। ইংরেজি সাহিত্যে আমি এমএ পাশ করেছি, তোমার জন্যই করেছি। সংসারে ছেলে মেয়ে এলে পড়াশোনায় ক্ষতি হবে, তাই আমাদের মেয়ে সারার জন্ম হলো বিয়ের 9 বছর পর। খুব সাবধানে এইসব বিষয় তুমি লক্ষ্য করেছ। ওস্তাদ রেখে গান শিখিয়েছ। গায়িকা হিসেবে আমি মোটামুটি ধরনের। সেই গায়িকাকে আজ যে লোকে চেনে, উৎসাহী বালিকারা যে অটোগ্রাফ চায়, তার কারণ তুমি বিস্তর ধরাধরি করে আমাকে রেডিও টিভিতে সুযোগ করে দিয়েছ। এটা অবশ্যই তোমার ভালো দিক। এই ভালো দিকেও কিন্তু একটা ফাঁকি আছে। তুমি যা করেছ তা আমার জন্য করনি, তুমি নিজের জন্য করেছ। লোকে বলবে তোমার স্ত্রী এমএ পাস, লোকে বলবে তোমার স্ত্রী বিখ্যাত গায়িকা। কি ভুল বললাম? শফিকুর রহমান জবাব দিলেন না। জেবার ঠোঁট হাসির ভঙ্গিমায় একটু উল্টে গেল। সে গলার স্বর খানিকটা নামিয়ে বলল, তুমি কি তোমার বিখ্যাত গায়িকা স্ত্রীর গান কখনো শুনতে চেয়েছ? বর্ষার রাতে তাকে কখনো ঘুম ভাঙিয়ে বলেছ, আজই ঝড়ো ঝড়ো মুখর বাদর দিন এই গানটা একটি গাও তো? সবার সব বিষয়ে উৎসাহ থাকে না। ঠিক বলেছ, সবার সব বিষয়ে উৎসাহ থাকে না। তোমার একটি বিষয়ে উৎসাহ, স্ত্রীকে নগ্ন করে তার দিকে তাকিয়ে থাকা। স্টপ ইট। চেঁচিও না, চেঁচিয়ে কিচ্ছু হবে না। জেবা আবার কার্পেটে থুতু ফেলল। পাশের ঘরে সারা কাঁদছে। সে হয়তো বাবা মার চিৎকার বা হইচই শুনেছে, কিংবা কোনো কারণে তার কাঁচা ঘুম ভেঙে গেছে। 10 বছর বয়স হলেও এই মেয়ে হঠাৎ ঘুম ভেঙে গেলে খানিকক্ষণ কাঁদে। অন্য সময় হলে জেবা ছুটে যেত, আজ গেল না। কালো হ্যান্ডব্যাগ হাতে নিতে নিতে বলল, মেয়ের কাছে যাও, আমি বিদায় হচ্ছি। গাড়ি নেব না, এমন কিছু রাত হয়নি। আমি একটা রিক্সা নিয়ে চলে যাব। অনেকক্ষণ দরজা নক করার পর সারা দরজা খুলল। শফিক সাহেব বললেন, কাঁদছ কেন মা? সারা চোখ মুছতে মুছতে বলল, মামার জন্য খুব খারাপ লাগছে। খারাপ লাগাই তো স্বাভাবিক। কাঁদলে কি খারাপ লাগা দূর হবে? কান্নাইলে আমি কি করব? নিজেকে সামলাতে হবে। যাও, বাথরুমে যাও, হাত মুখ ধুয়ে এসো। বাবা, আমি মামার কাছে যেতে চাই। কি হবে সেখানে গিয়ে? তুমি তো ডাক্তার না, তুমি কোনোভাবেই তাকে সাহায্য করতে পারবে না।
সাহায্য করার জন্য তো আমি যেতে চাচ্ছি না। তাহলে কি জন্য যেতে চাও? আমি মামার বন্ধুদের মতো ক্লিনিকের বারান্দায় দাঁড়িয়ে থাকব। আমার যদি কাঁদতে ইচ্ছে করে আমি কাঁদব। মামার যে বন্ধুটা চিৎকার করে কাঁদছিল আমি সেরকম চিৎকার করে কাঁদব। সারা, মা তুমি বোকা মেয়ের মতো কথা বলছো। আমাকে সারা ডাকবে না বাবা, এই নাম আমার ভালো লাগে না, আমাকে প্রিয়দর্শিনী ডাকবে। কে তোমাকে এসব বলতে শিখিয়েছে? তোমার মা? যা শেখার আমি নিজে নিজে শিখি, কারো কাছ থেকে কিছু শিখি না। কোনোদিন শফিকুর রহমান যা করেন না আজ তাই করলেন। মেয়ের গালে চড় বসিয়ে দিলেন। প্রিয়দর্শিনী কার্পেটে ছিটকে পড়ল, তবে কেঁদে উঠল না। অদ্ভুত ভঙ্গিতে তাকিয়ে রইল বাবার দিকে। মুহিবের সব বন্ধুরাই এখনও আছে। 4 জন ছিল, তার সঙ্গে আরও 2 জন যুক্ত হয়েছে। এদের মধ্যে একজনের নাম তোফাজ্জল। সে হাসপাতালের ডাক্তারদের বড় বিরক্ত করছে। 10 মিনিট পর পর হাত কচলাতে কচলাতে জিজ্ঞেস করছে, স্যার অবস্থা কীরকম দেখছেন? ইমপ্রুভমেন্ট বোঝা যায়? ব্লাড লাগবে কিনা একটু কাইন্ডলি বলবেন। আমার আর মুহিবের সেম ব্লাড গ্রুপ, বি পজিটিভ। শুরুতে ডাক্তাররা তার প্রশ্নের জবাব দিচ্ছিলেন, এখন দিচ্ছেন না। তাকে দেখা মাত্র বিরক্ত হচ্ছেন। তোফাজ্জল এইসব বিরক্তি গায়ে মাখছে না। সে যে শুধু ডাক্তারদের বিরক্ত করছে তাই না, নার্সদেরও বিরক্ত করছে। বিশেষ করে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের নার্সদের। দরজায় টোকা দিয়ে বলছে, সিস্টার একটু বাইরে আসবেন, জাস্ট ফর আ সেকেন্ড। রোগীর অবস্থাটা একটু বলবেন, খুব টেনশন ফিল করছি। অবস্থা স্টেবল কিনা বলুন। ব্লাড লাগলে জানিয়ে দিলেই হবে। আমারও বি পজিটিভ। আপা কি মনে করেন, অবস্থাটা এখন ভালোর দিকে না? মুহিবের অবস্থা ভালোর দিকে নয়। জ্ঞান এখনও আসেনি। সে আছে কোমার ভেতর। হার্টবিট নেমে গেছে। মাঝে মাঝে 2-1টা বিট মিস করা শুরু করেছে। পায়ের পাতা হয়েছে হালকা নীল, যার মানে ফুসফুস রক্ত তেমনভাবে পরিষ্কার করতে পারছে না। রক্তে অক্সিজেন ঘাটতি দেখা দিচ্ছে। বাইরে থেকে অক্সিজেন দিয়েও সেই ঘাটতি পূরণ হচ্ছে না। রিফ্লেক্স অ্যাকশন সর্বনিম্ন পর্যায়ে। চোখের মণিতে কড়া আলো ফেলার পরও মণি তেমনভাবে সংকুচিত হচ্ছে না। রাত 10টায় রেসিডেন্ট ফিজিশিয়ান তোফাজ্জলকে তার ঘরে ডেকে নিয়ে গেলেন। শুকনো গলায় বললেন, রোগীর অবস্থা ভালো না। তোফাজ্জল ক্ষীণ স্বরে বলল, একটু আগে একজন সিস্টার তো বললেন অবস্থা স্টেবল। এখনও স্টেবল? স্টেবল মানে যে ভালো তা তো না। অবস্থা খারাপ হওয়া শুরু করেছে। ও, আমাদের তেমন কিছু করণীয় নেই। স্যার পিজিতে কি ট্রান্সফার করব? তাতে কোনো 19-20 হবে বলে মনে হয় না। পিজিতে যেসব ফ্যাসিলিটি আছে আমাদেরও আছে। আমরা চেষ্টার ত্রুটি করছি না। একমাত্র অপেক্ষা করা ছাড়া এখন আর কিছু করার নেই। অপেক্ষা করুন এবং প্রার্থনা করুন। ব্লাড কি লাগবে স্যার? একটু পরপর ব্লাডের কথা জিজ্ঞেস করছেন কেন? লাগলে আপনাদের জানাতাম। রোগী আপনাদের কে হয়? ভেরি ক্লোজ ফ্রেন্ড স্যার। বলতে বলতে তোফাজ্জল কেঁদে ফেলল। মুহিব তার বিয়ের সময় তাকে খবর দেয়নি, এই দুঃখেও সে একবার কেঁদেছে। এখন কাঁদছে সম্পূর্ণ ভিন্ন রকম দুঃখে। বছর 3 আগে তোফাজ্জলের আলসার অপারেশন হল। 2 ব্যাগ রক্ত লেগেছিল। সেই 2 ব্যাগ রক্ত মুহিব দিয়েছে। রক্তের ঋণ শোধ হয়নি। ডাক্তার সাহেব অস্বাভাবিক কোমল গলায় বললেন, ভাই কাঁদবেন না। আপনি রোগীর আত্মীয় স্বজন সবাইকে খবর দিন। খুব খারাপ কিছুর জন্য সবাইকে মানসিকভাবে প্রস্তুত থাকতে বলুন। আরেকটা কথা, আপনি ইন্টেন্সিভ ইউনিটের নার্সদের আর বিরক্ত করবেন না প্লিজ। ওরা আপনার বিরুদ্ধে কমপ্লেন করেছে। আমি আর বিরক্ত করব না স্যার। তোফাজ্জল ডাক্তারের ঘর থেকে বের হয়ে এলো চোখ মুছতে মুছতে। তার বন্ধুরা তাকে কিছুই জিজ্ঞেস করল না, সেও কিছু বলল না। শুধু যখন জেবা বারান্দায় এসে দাঁড়াল তখন বলল, আপা ডাক্তার সাহেব বললেন মুহিবের অবস্থা ভালো না, আত্মীয় স্বজনদের খবর দিতে বললেন।
জেবা ক্লান্ত গলায় বলল, খবর দেওয়ার আর কেউ নেই। ওই মেয়েটা কি এসেছিল, অরু? জি না। ওর বাসার ঠিকানা তোমরা কেউ জানো? আমি মেয়েটিকে নিয়ে আসব। রাহেলা বললেন, রাত তো অনেক হয়েছে, 10টা প্রায় বাজে, খেয়ে যাও না। আবরার লজ্জিত ভঙ্গিতে বলল, জি না, এখন উঠব, অনেক দেরি করে ফেললাম। অরু বলল, উঠব বলে তো বসেই আছেন, উঠছেন না তো। মীরু তাকালো শাসনের ভঙ্গিতে, চোখের ভাষায় বলার চেষ্টা, এসব কি হচ্ছে? রাহেলা বললেন, বাবা তুমি পা তুলে আরাম করে বসো, ঘরে যা আছে তাই খাবে, আমি খাবার দিতে বলে আসি। মীরু বলল, আমরা কিন্তু খুব ঝাল খাই, আপনি ঝাল খেতে পারবেন তো? দেখি চেষ্টা করে। হাবিরের বাবা আবার একদম ঝাল খেতে পারেন না। কাঁচামরিচ কিনতে গিয়ে দোকানদারকে কি বলে জানেন? বলে, এই যে ভাই, ঝাল নেই এমন কাঁচামরিচ আছে? উনি কেমন আছেন? ভালো আছে, আজই কথা বললাম। অবশ্যই খুব ভালো বোধহয় নেই। আমার কাছে তার গলার স্বর একটু ভারী ভারী লাগলো, মনে হয় ঠান্ডা লেগেছে। ঠান্ডা লাগলে গলার স্বর ভারী হয়ে যায় না? আবরার হাসি মুখে বলল, ডাক্তারি শাস্ত্রে এমন কথা পড়িনি, তবে হতে পারে। জানেন, মাঝে মাঝে ওর গলা আমি একদম চিনতে পারি না। একদিন কি হয়েছে জানেন? সে অফিস থেকে টেলিফোন করে আমাকে বলল, মীরু, কেউ কি আমার খোঁজ করেছিল? আমি একদম গলা চিনতে পারলাম না। আমি বললাম, কে কে কথা বলছেন? ইন্টারেস্টিং না? ইন্টারেস্টিং তো বটেই। মীরু আরেকটা গল্প শুরু করতে যাচ্ছিল, রাহেলা তাকে রান্নাঘরে ডেকে নিয়ে গেলেন। বিরক্ত স্বরে বললেন, তোর কি বুদ্ধিশুদ্ধি একেবারেই নেই? ওকে অরুর সঙ্গে গল্প করতে দে, ও অরুর সঙ্গে কথা বলতে এসেছে, তোর বকবকানি শোনার জন্য আসেনি। তখন থেকে আঠার মতো লেগে আছিস। মীরু আহত গলায় বলল, আঠার মতো কখন লেগে রইলাম? বাবুর শরীর খারাপ, বাবুকে দেখাচ্ছিলাম। দেখানো তো হয়েছে, এখন চুপচাপ আমার সামনে বস। মীরু গম্ভীর মুখে বসল। তার মনটা খারাপ। আবিরের বাবা প্রসঙ্গে একটা মজার গল্প মনে হয়েছিল। গল্পটা বলা গেল না। খাবার টেবিলেও বলা যাবে না। বাবাও নিশ্চয়ই একসঙ্গে খেতে বসবেন। এইসব হালকা ধরনের গল্প বাবার সঙ্গে করা যায় না। রাহেলা চাকচাক করে আলু কাটছেন। ঘরে খাবার তেমন কিছু নেই। আলু ভাজি করে দেবেন, একটা পদ বাড়বে। দুপুরের মাছ আছে, রাতের ডিমের তরকারি করা হয়েছে। মাছ, ডিমের তরকারি, আলু ভাজা। ডাল রান্না হয়নি। অনেকে আবার ডাল ছাড়া খেতে পারে না। একটু ডাল কি বসিয়ে দেবেন? আধ ঘন্টার মতো লাগবে। আচ্ছা লাগুক, এক রাতে একটু দেরি করে খেলে কিচ্ছু হবে না। মীরু কেমন মুখ কালো করে বসে আছে। রাহেলার মায়া লাগল। তিনি কোমল গলায় ডাকলেন, মীরু। কি? মুখ কালো করে বসে আছিস কেন? তুই কি রাগ করেছিস আমার কথায়? না। আচ্ছা, তোর কাছে আবরার ছেলেটাকে কেমন লাগে? ভালো। কিরকম ভালো? বেশ ভালো, ভদ্র, চেহারাও সুন্দর। অবশ্য গায়ের রং শ্যামলা ধরনের। আবিরের বাবার পাশে দাঁড়ালে বেচারাকে রীতিমতো কালো লাগবে। আমেরিকায় থেকে এখন নিশ্চয়ই আরও ফর্সা হয়েছে। রাহেলা বিরক্ত মুখে বললেন, ফর্সা হবারই কথা। তুমি তোমার দুই জামাইয়ের মধ্যে কাকে বেশি পছন্দ করো মা? দ্বিতীয় জন তো জামাই এখনো হয়নি, হোক, তারপর দেখা যাবে। ধরো হয়েছে, হতে বেশি বাকিও নেই। বড় জামাইকে বেশি পছন্দ করব, বড়র মর্যাদাই আলাদা। তোমার বড় জামাই তোমাকে খুব পছন্দ করে। প্রতি চিঠিতে তোমার কথা লেখা থাকে। লাস্ট চিঠিতে লিখল, মার শরীরের দিকে লক্ষ্য রাখবে, ব্লাড প্রেশার এই বয়সে কন্ট্রোল রাখতে হয়, তুমি খুব খেয়াল রাখবে। মা বুড়ো মানুষ, ওষুধ খাবার কথা হয়তো মনেই থাকে না। রাহেলা বিস্মিত হয়ে বললেন, তুই কি চিঠি মুখস্থ করে ফেলেছিস নাকি? মীরু লাজুক গলায় বলল, অনেকবার করে পড়ি তো মুখস্থ হয়ে যায়। এই যে ওর চিঠিটা তোমাকে পড়ে শোনালাম, এর মধ্যে একটা ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করেছ? না। ইন্টারেস্টিং হচ্ছে সব জামাইরা শাশুড়িকে আম্মা ডাকে, ও কিন্তু তোমাকে মা ডাকে।
মা ডাকটা অনেক আন্তরিক না? রাহেলা কঠিন কিছু বলতে গিয়েও বলতে পারলেন না। তার দাঁত ব্যথা তীব্র হচ্ছে, বসে থাকতে পারছেন না। অরু বলল, আপনি পা তুলে আরাম করে বসছেন না কেন? পায়ে ঠান্ডা লাগছে না? পায়ের উপর চাদর টেনে দিন। আবরার বলল, তোমার মার বিছানায় পা তুলে বসতে সংকোচ লাগছে। এটা মার বিছানা মোটেই না, এটা হচ্ছে গেস্ট বিছানা। বাবা মার ঝগড়া হলে মা এখানে ঘুমোতে আসেন। এখন কি ওনাদের ঝগড়া চলছে? হ্যাঁ, চলছে। সপ্তাহে তারা 8 বার ঝগড়া করেন। এমন সব তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া যে মাঝে মাঝে তাদের খুব ছেলে মানুষ মনে হয়। আজ কী নিয়েও ঝগড়া হয়েছে জানেন? কি নিয়ে? দাঁত ব্যথা নিয়ে। মার দাঁত ব্যথা করছিল, বাবা বললেন লবণ পানি দিয়ে কুলকুচা করতে। মা বললেন এতে কিছু হয় না। বাবা রেগে গেলেন, তুমি কি করে দেখেছো যে হয় না? না করি বললে হয় না। যুক্তি এবং কাউন্টার যুক্তি চলতে লাগলো। এক পর্যায়ে বাবা, থাক সেটার আপনাকে বলবো না। ওরও মিটিমিটি হাসতে লাগল। আবরার মুগ্ধ চোখে তাকিয়ে আছে। এই মেয়ের কথা বলার ভঙ্গি এত সুন্দর, চোখ ফিরিয়ে নেওয়া যায় না। মেয়েটা কি বলছে সেদিকে লক্ষ্য থাকে না, কি করে কথা বলছে তাই প্রধান হয়ে দাঁড়ায়। আবরার ঠিক করে রেখেছে সে বিয়ের পর অরুকে বলবে, তুমি প্রতি রাতে 1 ঘন্টা আমার সামনে বসবে এবং ননস্টপ কথা বলে যাবে, এক মুহূর্তের জন্য থামতে পারবে না। অরু, জি? তোমরা 2 বোন সম্পূর্ণ 2 রকম। চেহারায় মিল ছাড়াও জেনেটিক কারণে বনে বনে কিছু মিল থাকে, তোমাদের তাও নেই। মিল আছে, দুজনের কাউকেই তো আপনি ভালো মতো জানেন না, তাই ধরতে পারছেন না। মিলটা কি বলতো? অরু শান্ত গলায় বলল, ভালোবাসার ক্ষমতা আমাদের 2 বোনেরই অসাধারণ। আমরা পাগলের মতো ভালোবাসতে পারি। আমার দুলাভাই প্রাণী হিসেবে খুবই নিম্ন শ্রেণীর। তাকে যে কি পরিমাণ ভালো আপা বাসে তা আপনি কল্পনাও করতে পারবেন না। এটা কি ভালো? কেন ভালো না? ভালোকে তো সবাই ভালোবাসে, মন্দকে কজন ভালোবাসতে পারে? আবরার আগের মতো মুগ্ধ চোখে আবার তাকালো। সে ভেবে পাচ্ছে না তার এই মুগ্ধতা বিয়ের পরেও থাকবে কিনা। এই মেয়েটি খুব সহজ স্বাভাবিক ভঙ্গিতে কথা বলছে, এটিও একটি অস্বাভাবিক ব্যাপার। যার সঙ্গে অল্প কদিন পর বিয়ে হবে তার সঙ্গে এত স্বাভাবিক ভঙ্গিতে কি কথা বলা যায়? লজ্জা, সংকোচ, দ্বিধা খানিকটা হলেও তো আসবে। এই মেয়েটার মধ্যে তা আসছে না কেন? অরু, জি? প্রায় তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, মনে থাকে না। এখন নিশ্চয়ই মনে পড়েছে? হ্যাঁ, তুমি খুব সহজভাবে আমার সঙ্গে কথা বলো, আমার ভালো লাগে। আমি আবার কারোর সঙ্গে খুব সহজ হতে পারি না। সহজ হতে ইচ্ছে করে কিন্তু পারি না। আমি যখন আমার মার সঙ্গে কথা বলি তখন একটা আড়াল থাকে। এই তো এখন সহজভাবে কথা বলছেন, এখন কোনো আড়াল বোধ করছেন? না, করছি না। তাই বলুন। আবরার ইতস্তত করে বলল, তোমার কি মুহিব নামে কোনো ছেলের সঙ্গে পরিচয় আছে? আমার দূরসম্পর্কের এক ভাগ্নি দিন 10 আগে হঠাৎ একগাদা কথা বলল। আবরার থেমে গেল। অরু চুপ করে আছে, তাকিয়ে আছে এক দৃষ্টিতে। আবরার অস্বস্তির সঙ্গে বলল, আমি অবশ্য কিছু মনে করি না, পরিচয় থাকাটাই স্বাভাবিক। ছেলে মেয়েরা একসঙ্গে ইউনিভার্সিটিতে পড়ছে, মেয়েদের শুধু মেয়ে বন্ধু থাকবে, ছেলে বন্ধু থাকবে না, তা কি হয় নাকি? অরু আবরারকে থামিয়ে দিয়ে বলল, আপনার ভাগ্নি ঠিকই বলেছে, মুহিব নামে একজনের সঙ্গে আমার খুব ভালো পরিচয় আছে। আবরার চুপ করে আছে। প্রসঙ্গটা তোলায় সে নিজেই বিব্রত বোধ করছে, তবে অরুর মধ্যে বিব্রত বা অস্বস্তি বোধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। অরু বলল, আর কিছু কি জানতে চান? আবরার বলল, এই না না, কিছুই জানতে চাই না। যে সহপাঠী বন্ধুরা একসঙ্গে ঘুরে বেড়াচ্ছে, হইচই করছে, বন্ধুর মতো সম্পর্ক, এটা আমার কাছে খুব হেলদি মনে হয়। তুমি কখনো মনে করবে না যে বিয়ের পর আমি তোমাকে সবার কাছ থেকে আলাদা করে ক্ষুদ্র গণ্ডিতে বন্দি করে ফেলব? মনের ওইটুকু ঔদার্য আমার আছে।
অরু বলল, আমি আপনাকে একটা চিঠি লিখেছি। আবরার বিস্মিত হয়ে বলল, কি চিঠি? আমি আপনার সঙ্গে খুব সহজ ভঙ্গিতে কথা বললেও আমার এমন কিছু কথা আছে যা সহজভাবে বলতে পারছি না, এই জন্যই চিঠি লিখেছিলাম। কোথায় সেই চিঠি? চিঠিটা আমার পছন্দ হয়নি, নতুন করে আবার লিখব, আজ রাতেই লিখব। কাল আপনাকে আমি নিজের হাতে দিয়ে আসব। বিষয়বস্তু কি জানতে পারি? কাল জানবেন। অরু, কোনো সমস্যা আছে কি? অরু ক্ষীণস্বরে বলল, আছে, সমস্যা আছে, বড় রকমের সমস্যা আছে। আবরার তাকিয়ে আছে, অরুও তাকিয়ে আছে, তবে সে তাকিয়ে আছে জানালার দিকে। বাইরে বৃষ্টি নেমেছে, বারান্দায় বাতি জ্বলছে বলেই বৃষ্টির ফোঁটা চোখে পড়ছে। আলো পড়ে বৃষ্টির ফোঁটাগুলো মুক্তার মতো ঝিকমিক করছে। অরুর কান্না পাচ্ছে, কান্না আটকে রাখতে কষ্ট হচ্ছে। মিরু এসে বলল, কি ব্যাপার, দুজনে চুপচাপ কেন? খাবার দেয়া হয়েছে। আবরার লক্ষ্য করল অরুর হাতে আংটি নেই। এমন কোনো বড় ব্যাপার নয়, তবু কেন জানি এক ধরনের অস্বস্তি বোধ হচ্ছে। হাতে আংটি নেই, অরু নিজেও কি এই ব্যাপারটায় গুরুত্ব দিচ্ছে? হাত আড়াল করার চেষ্টা করছে কেন? অরু খেতে বসল না, শুকনো মুখে বলল, আমার খিদে নেই। রাহেলা বললেন, দুপুরে তো কিছু খাসনি, কি ব্যাপার, জ্বর না কি? না, জ্বর না। দেখি কাছে আয়। আশ্চর্য, জ্বর আছে তো? অরু হাসতে হাসতে বলল, এত আশ্চর্য হবার কি আছে মা, মানুষের জ্বর হয় না। অকারণে জ্বর হবে কেন? সেটা আমাকে জিজ্ঞেস করছো কেন? ডাক্তার সাহেব আছেন, তাকে জিজ্ঞেস করো। আবরার নিঃশব্দে খাচ্ছে। মিরু তার প্লেটে খাবার উঠিয়ে দিচ্ছে। অরুদের খাবার টেবিলটা বেশ বড়। এত বড় টেবিলের এক কোনায় একজন মাত্র মানুষ খাচ্ছে, দৃশ্যটা চোখে পড়ার মতো। রাহেলা বললেন, তোমাকে একা একা খেতে হচ্ছে, তুমি কিছু মনে করো না বাবা। অরুর বাবা এখন খাবেন না, আমাকে তার জন্য অপেক্ষা করতে হবে। আর মিরু সন্ধ্যাবেলা 2টা রুটি খায়, রাতে আর কিছু খায় না। আবরার বলল, আমার কিছু অসুবিধা হচ্ছে না, একা একা খেয়ে আমার অভ্যাস আছে, বাড়িতেও আমি একাই খাই। মিরু বলল, আমি সন্ধ্যাবেলা 2টা রুটি খাই কেন জানেন? আবিরের বাবার জন্যে। সে চিঠিতে লিখেছে, এ দেশের মেয়েদের বেশিরভাগই পেটুক, যা পায় গপ গপ করে খায়। বিয়ের পর এক একজন ফুলে কোলবালিশ হয়ে যায়। তুমি খাবার দাবারের ব্যাপারে সাবধানতা অবলম্বন করবে, তোমার মোটার ধাত। অরু বলল, আপা চুপ করো তো, পুরো চিঠি মুখস্থ বলতে হবে না। এমনিতে আপার স্মরণশক্তি খুব খারাপ, কিন্তু দুলাভাইয়ের প্রতিটি চিঠি দাড়ি কমা সহ মুখস্থ। আবরার হাসল, রাহেলাও হেসে ফেললেন। হাসি গোপন করার চেষ্টা করেও হাসি গোপন করতে পারলেন না। মিরু কঠিন গলায় বলল, স্বামীর চিঠি মুখস্থ করা কি অপরাধ? না, অপরাধ না, তবে সেই চিঠি কবিতার মতো আবৃত্তি করে সবাইকে শোনানো একটা শাস্তিযোগ্য অপরাধ। মিরুর মুখ থমথম করছে, হয়তো সে কেঁদে ফেলবে। রাহেলা পরিস্থিতি সামলানোর জন্য বললেন, মিরু, তুই আবারের জন্য 1 কাপ চা বানিয়ে নিয়ে আয়। রাতে ভাত খাবার পর তুমি কি চা খাও বাবা? খাই না, তবে আজ খাবো, বৃষ্টির হাওয়ায় ঠান্ডা ঠান্ডা লাগছে। অরু বলল, মা, আমি আর বসে থাকতে পারছি না, তুমি তোমার গেস্টকে যত্ন করে চা খাও, আমি আমার ঘরে যাচ্ছি। শরীর খুব খারাপ লাগছে, মনে হচ্ছে খুব ভালো মতো জ্বর আসছে। মুহিমের অবস্থা মনে হয় খারাপ। একজন ডাক্তার ইন্টেন্সিভ কেয়ার ইউনিট থেকে হঠাৎ ছুটে বের হলেন। 2জন ডাক্তার নিয়ে ফিরলেন। জেবা চুপচাপ দাঁড়িয়ে দেখছে, কাউকে কিছু জিজ্ঞেসও করছে না। বজলু এসে বলল, আপা ঘরে গিয়ে বসুন, বৃষ্টিতে ভিজে যাচ্ছেন। জেবা একটু সরে দাঁড়ালো। বৃষ্টির ছাটে শাড়ির অনেকখানি ভিজেছে, খেয়ালই হয়নি। শীত লাগছে আপা? একটু লাগছে। তোমার স্ত্রী কোথায়? ওকে ভাইয়ের বাসায় রেখে এসেছি, খুব কান্নাকাটি করছিল। ভালো করেছ, সবাই মিলে কষ্ট করার কোনো অর্থ হয় না। আপা আপনি কি কিছু খেয়েছেন?
না, তোমরা খেয়েছ? জি। লিয়াকত টিফিন ক্যারিয়ার করে বাসা থেকে খাবার নিয়ে এসেছিল। এমন খিদে লেগেছিল। খিদে লাগাই স্বাভাবিক, ক্রাইসিসের সময় খিদে পায়। লিয়াকত চাও নিয়ে এসেছে, আপনাকে একটু চা দেব আপা? দাও। বজলু খুব অবাক হচ্ছে। কি শক্ত মেয়ে, কত সহজভাবে সমস্যা গ্রহণ করেছে, এখন পর্যন্ত একবারও কাঁদেনি। বজলু? জি আপা? মৃত্যু দেখে আমার অভ্যাস আছে। মা মারা গেলেন, বাবা মারা গেলেন, ছোট একটা বোন ছিল রেবা, সেও মারা গেল। এরা তিনজনই সারা রাত মৃত্যু যন্ত্রণা ভোগ করে ভোরবেলা মারা গেল। সবার প্রথমে মারা গেলেন মা। মার মৃত্যুতে কেঁদেছিলাম, তারপরে আর কাঁদিনি, কান্না আসেনি। যেবা চায়ের কাপে ছোট ছোট চুমুক দিচ্ছে, তার মুখ দেখে মনে হচ্ছে চাটা ভালো লাগছে। আমার কি মনে হয় জানো বুঝলো? আমার মনে হয় মা বাবা মৃত্যুর পর পরকালে একটা সংসার পেতেছেন। এক এক করে আমাদের সব ভাই বোনকে নিয়ে যাচ্ছেন। সবার আগে নিলেন রেবাকে, কারণ রেবা ছিল বাবা মার খুব পছন্দের। এখন অপেক্ষা করছেন মুহিবের জন্যে। এসব আলোচনা থাক আপা। কেন, তোমার কি শুনতে খারাপ লাগছে? আমার বলতে কিন্তু খারাপ লাগছে না। রেবার মৃত্যুর সময় কি হলো শোনো। খুব কষ্ট পাচ্ছিল। রাত 2টার সময় হঠাৎ করে তার কষ্ট যেন কমে গেল। স্বাভাবিকভাবে শ্বাস নিতে লাগল। আমি মাথার কাছে বসে আছি, সে হঠাৎ শক্ত করে আমার দুহাত ধরে উত্তেজিত গলায় বলল, আপা দেখো দেখো, আম্মা এসেছে। সে আঙুল দিয়ে দরজার দিকে দেখাতে লাগল। যেবা চায়ের কাপ বজলুর দিকে বাড়িয়ে দিয়ে বলল, আর একটু চা দাও। আপনি টুলটায় বসুন। যেবা বসতে বসতে বলল, আমার কি ধারণা জানো বুঝলো? আমার ধারণা আজও বাবা মা রেবা এসেছে। তারা মুহিবের খাটের পাশে বসে আছে। এসব আলোচনা থাক আপা। আচ্ছা থাক, একটা কথা বলো তো, মুহিব তো তোমার অনেক দিনের বন্ধু। জি। আমার সম্পর্কে নিশ্চয়ই সে অনেক কিছু বলতো তোমাদের। কি বলতো বলো তো? সবসময় বলতো, এই পৃথিবীতে আপনার মতো ভালো মেয়ে অতীতে কখনো জন্মায়নি, বর্তমানেও নেই, আর ভবিষ্যতেও জন্মাবে না। যেবার চোখে পানি এসে গেল, সে চোখ মুছতে মুছতে বলল, আমি জানতাম সেই কথাই বলবে, তবু তোমার কাছে শুনতে চেয়েছি, ভালোই করেছি। অনেকক্ষণ ধরেই কাঁদতে চাচ্ছিলাম, পারছিলাম না, এখন পারছি। তুমি ভাগ্য বিশ্বাস করো বুঝলু? বজলু কিছু বলল না। যেবা বলল, আমি বিশ্বাস করি। এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, এতগুলো মানুষ গাড়িতে, কারোরই কিছু হলো না, মারা যাচ্ছে শুধু একজন। সেই একজন মাত্র একদিন আগে যার বিয়ে হয়েছে। মৃত্যুটা 2 দিন আগে কেন হলো না বলো তো? ওর মৃত্যুর পরে কি হবে জানো? চারদিক থেকে শুধু সান্ত্বনার বাণী শুনব, সুন্দর সুন্দর সব বাণী, চমৎকার সব কথা। ইহকাল কিছুই না, ইহকাল হচ্ছে মায়া, পরকাল হচ্ছে আসল। কি কি কথা শুনবো আমি তোমাকে লিখে দিতে পারি, আগেও 3বার শুনেছি। যেবা হয়তো আরো কিছু বলতো, কথা থামিয়ে দিল। ইন্টেন্সিভ কেয়ার ইউনিট থেকে 2জন ডাক্তার বেরোচ্ছেন। দুজনের মুখই জ্যোতিহীন। তাদের মুখের দিকে তাকিয়ে পরিষ্কার বলে দেয়া যায়, মৃত্যুর সঙ্গে যুদ্ধে এরা পরাজিত। যেবা উঠে দাঁড়ালো, ক্লান্ত গলায় বলল, আমি ওকে দেখে আসি। নার্স ছাড়াও একজন ডাক্তার মুহিবের পাশে আছেন। যেবা পায়ের কাছে দাঁড়ালো, ক্ষীণ স্বরে বলল, ওর নিঃশ্বাসে এরকম শব্দ হচ্ছে কেন? ওর কি নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ডাক্তার সাহেব? ডাক্তার কিছু বললেন না। যেবা বের হয়ে এলেন। শফিকুর রহমান সাহেব এসেছেন। বাবার হাত ধরে প্রিয়দর্শিনী দাঁড়িয়ে আছে। দুজনই চুপচাপ বারান্দায় দাঁড়িয়ে আছে। যেবা তাদের দেখল, কিছু বলল না। শফিকুর রহমান সাহেব বললেন, প্রিয়দর্শিনী তার মামাকে দেখার জন্য খুব কান্নাকাটি করছিল, ওকে নিয়ে এলাম।
এই প্রথম শফিকুর রহমান তার মেয়েকে প্রিয়দর্শিনী নামে ডাকলেন। নাম উচ্চারণ করলেন স্পষ্ট সুন্দর করে। জেবা বলল, তোমার মামাকে এখন দেখে তোমার ভালো লাগবে না মা, না দেখাই ভালো। প্রিয়দর্শিনী কঠিন স্বরে বলল, আমি দেখব, এসো আমার সঙ্গে, আমি একা যাব। প্রিয়দর্শিনী ছোট ছোট পা ফেলে এগিয়ে যাচ্ছে। ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের দরজায় হাত রেখে মিষ্টি রিনরিনে গলায় বলল, আমি কি 2 মিনিটের জন্য ভেতরে আসতে পারি? শফিকুর রহমান সাহেব ভয়ঙ্কর অস্বস্তি বোধ করছেন। স্ত্রীর দিকে চোখ তুলে তাকাতেও পারছেন না। স্বাভাবিক থাকার প্রাণপণ চেষ্টা করতে করতে বললেন, জেবা, ওর অবস্থা কেমন? জেবা বলল, অবস্থা ভালো না, ডাক্তাররা কিছু বলছেন না, কিন্তু আমি বুঝতে পারছি। গলা দিয়ে ঘর ঘর শব্দ হচ্ছে। প্রিয়দর্শিনী একা গিয়েছে, ও ভয় পাবে। শফিকুর রহমান বললেন, ও শক্ত মেয়ে, এতটুকু ভয় পাবে না। আরেকটা কথা, যে মেয়েটার সঙ্গে মুহিবের বিয়ে হয়েছে, তুমি নাকি তাকে এখানে নিয়ে আসতে চাও? হ্যাঁ। সেটা কি ঠিক হবে জেবা? এই ভয়ঙ্কর ঘটনাটা মেয়েটার আড়ালে হয় কি ভালো না? ওকে তো একটা নতুন জীবন শুরু করতে হবে। তাকে যদি এখন এখানে নিয়ে আসো, তাহলে নতুন করে জীবন শুরু করা তার জন্য খুব সহজ হবে না। সবচেয়ে ভালো হয় কি জানো, কেউ যদি কোনোদিন না জানে মেয়েটার বিয়ে হয়েছিল, আমি খুব প্র্যাকটিক্যাল কথা বললাম, লিভার অ্যালোন। জেবা বলল, আর তুমি মুহিবের দিকটা দেখবে না? তুমি কি মনে করো না মৃত্যুর সময় স্ত্রীকে পাশে পাবার অধিকার তার আছে? শফিকুর রহমান জবাব দিলেন না। কোনো জবাব তার মাথায় এলো না। অরু জেগেই ছিল। সে জানত আবরার যাবার আগে তার ঘরে একবার উঁকি দেবে, জ্বর কেমন জানতে চাইবে, কপালে হাত রেখে উত্তাপ দেখবে। সেটাই তো স্বাভাবিক। যা স্বাভাবিক আবরার তা করল না। জ্বর দেখতে চাইল না। লাজুক মুখে বলল, তোমাকে একটা কথা বলতে এসেছি। আজ আমার জন্মদিন। খুব ইচ্ছা ছিল তোমাকে নিয়ে বেড়াতে যাব। অরু বলল, আগে বললেন না কেন? বললেই হতো, কোথাও বেড়াতে যেতাম। লজ্জা লাগলো। তখন লজ্জা লাগলো তো এখন লাগছে না কেন? বুঝতে পারছি না। একটু বসি তোমার ঘরে? বসুন। মিরু এসে বলল, অরু তোর টেলিফোন। অরু বলল, কে? জানি না কে। একজন মহিলা, বললাম তোর অসুখ, শুয়ে আছিস, তারপরে চাচ্ছেন, খুব নাকি জরুরি। অরু উঠে দাঁড়াল। আবরারকে বলল, আপনি কিন্তু নড়বেন না, আমি এক্ষুনি আসছি। হ্যালো, কে? আমাকে তুমি চিনবে না, আমার নাম জেবা, আমি মুহিবের বড় বোন। অরু হকচকিয়ে গিয়ে বলল, সালাম আলাইকুম আপা, তুমি কি এক্ষুনি এই মুহূর্তে আসতে পারবে? কোথায়? ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। কি ব্যাপার আপা? মুহিব অ্যাক্সিডেন্ট করেছে। অনেকক্ষণ চুপ করে থাকার পর অরু বলল, ওর কি জ্ঞান আছে? না, জ্ঞান নেই। অরু ক্ষীণ গলায় প্রায় অস্পষ্টভাবে বলল, ওর অবস্থা খুব খারাপ, তাই না আপা? হ্যাঁ। আমি আসছি। আমি কি আসবো তোমাকে নিতে? আপনাকে আসতে হবে না। জামিল সাহেব শোবার আয়োজন করছিলেন। অরু এসে দরজা ধরে দাঁড়াল। জামিল সাহেব বললেন, কি হয়েছে মা? অরু ছুটে এসে বাবাকে জড়িয়ে ধরে বলল, তুমি আমাকে নিয়ে চলো বাবা, আমি একা যেতে পারবো না, আমি কিছুতেই একা যেতে পারবো না। অরু হাঁটু গেঁড়ে মুহিবের পাশে বসে আছে। তার সমস্ত শরীর থরথর করে কাঁপছে। সে চাপা গলায় বলল, ডাক্তার সাহেব, আমি কি ওর হাত একটু ধরতে পারি? বৃদ্ধ ডাক্তার কোমল গলায় বললেন, অবশ্যই ধরতে পারো মা, অবশ্যই পারো। আমি যদি ওকে কোনো কথা বলি তাহলে ও কি তা শুনবে? জানি না মা,
কোমার ভেতর আছে, তবে মস্তিষ্ক সচল, শুনতেও পারে। মৃত্যু আর জীবনের মাঝামাঝি জায়গাটা খুব রহস্যময়। আমরা ডাক্তাররা এই জায়গা সম্পর্কে তেমন কিছু জানি না। ডাক্তার সাহেব, আমি ওকে কয়েকটা কথা বলবো, আপনি আমাকে কিছুক্ষণের জন্য কি ওর পাশে থাকতে দেবেন? ডাক্তার সাহেব ঘর থেকে বেরিয়ে গেলেন। অরু ঘরে একা। ছোট্ট ঘরটাকে তার সমুদ্রের মতো বড় মনে হচ্ছে। মুহিবের বিছানায় সাদা চাদরের জন্য বিছানাটাকে মনে হচ্ছে সমুদ্রের ফেনা। সেই ফেনা অবিকল ঢেউয়ের মতো দুলছে। অরু দুহাতে মুহিবের ডান হাত ধরে আছে। সে খুব স্পষ্ট করে ডাকল, এই, তুমি তাকাও, তোমাকে তাকাতেই হবে। আমি সব কিছুর বিনিময়ে তোমাকে চেয়েছিলাম, তোমাকে পেয়েছি, আমি তোমাকে চলে যেতে দেব না, তোমাকে তাকাতেই হবে। 25 বছর পরের কথা। অরুর বড় মেয়ে রুচির আজ বিয়ে। বিরাট আয়োজন, ছাদে প্যান্ডেল হয়েছে। 500-র মতো মানুষ দাওয়াত করা হয়েছিল। ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে 1000-এর উপর দাওয়াতি মেহমান এসে পড়েছে। সমস্যা হচ্ছে আকাশের অবস্থা ভালো না। সারাদিন ঝকঝকে রোদ গিয়েছে, সন্ধ্যা থেকে আকাশ মেঘলা, ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। অরুর স্বামী আবরার সাহেব চিন্তায় অস্থির হয়ে পড়েছেন। খাওয়া কম পড়ে গেলে সমস্যা হবে। হোটেলে লোক পাঠিয়েছেন, খবর দিয়ে রাখা, প্রয়োজনে যাতে খাবার চলে আসে। কিছু মেহমান খাইয়ে দিলে ভিড় পাতলা হতো। খাওয়ানো যাচ্ছে না, কারণ বর এখনো আসেনি, বড় দেরি করছে। সন্ধ্যা 7টার সময় চলে আসার কথা, এখন বাজছে 8টা। আকাশের অবস্থাও আরও খারাপ করেছে। বৈশাখ মাস, ঝড় বৃষ্টির কাল, তেরপল দেওয়া আছে। ভারী বর্ষণ হলে তেরপলে কাজ হবে বলে মনে হয় না। এই নিয়েও আবরার সাহেব দুশ্চিন্তা করছেন। তার প্রেশারের সমস্যা আছে। সামান্য দুশ্চিন্তাতেও তার প্রেশার বেড়ে যায়। বর আসতে এত দেরি হবার কথা নয়, এত দেরি হচ্ছে কেন? বর এলো রাত 8:30টায়। অরুর মেজ মেয়ে কান্তা ছুটে এসে তার মাকে বলল, বর এসেছে মা, কি কুৎসিত রুচি, দেখলে তুমি বমি করে দেবে। কটকটে হলুদ রঙের একটা পাঞ্জাবি পরে এসেছে। গরম খুব, এই জন্য নাকি আজকান পড়েনি। পাঞ্জাবি দেখে আমার বন্ধুরা খুব হাসাহাসি করছে। অরু হাতের কাজ ফেলে বর দেখতে গেলেন। বরের মুখের দিকে তিনি তাকালেন না, তাকিয়ে রইলেন কটকটে হলুদ রঙের পাঞ্জাবির দিকে। তার মাথা ঝিমঝিম করতে লাগল। কান্তা বলল, কি হয়েছে মা, এরকম করছো কেন? তিনি অস্পষ্ট স্বরে বললেন, শরীরটা ভালো লাগছে না রে, আমাকে বিছানায় নিয়ে শুইয়ে দে তো। বিয়েবাড়ির আনন্দ কোলাহল থেকে তিনি দূরে সরে গেলেন। অন্ধকার ঘরে শুয়ে রইলেন চুপচাপ। আবরার সাহেব খবর শুনে স্ত্রীর পাশে এসে বসলেন, হাত রাখলেন মাথায়। ওরু বলল, হাজারো কাজের সময় তুমি এখানে বসে আছো কেন? আমি ভালো আছি, মাথাটা কেন জানি একটু ঘুরে উঠল। আবরার সাহেব বললেন, কোনো অসুবিধা নেই, আমি না গেলে কাজ আটকে থাকবে না। ঝড় বৃষ্টি হচ্ছে, তেরপল নাকি ঝড়ে উড়ে গেছে, তুমি খোঁজ খবর করবে না? খোঁজ খবর করবার লোক আছে, তুমি চুপচাপ শুয়ে থাকো তো। এত সব সমস্যা আর তুমি বসে আছো আমার ঘরে, লোকজন হাসাহাসি করবে তো। করুক হাসাহাসি। রাত 1টার মতো বাজে। বিয়ে বাড়ি মোটামুটি শান্ত হয়েছে। বরযাত্রীরা চলে গেছে, শুধু বর আর তার কিছু বন্ধু বান্ধব রয়ে গেছে। এই বাড়িতে বাসর হবে। অল্পবয়স্ক মেয়েদের উৎসাহের সীমা নেই। তারা অকারণে চিৎকার ছোটাছুটি করছে। কান্তার উৎসাহই সবচেয়ে বেশি। যেন বাসরের যাবতীয় খুঁটিনাটি সংবাদ চারদিকে ছড়িয়ে দেবার পুরো দায়িত্ব তার উপর। তার 12 বছরের জীবনে এমন উত্তেজনার মুহূর্ত আর আসেনি। সে ছুটতে ছুটতে মার ঘরে এসে ঢুকল, হাঁপাতে হাঁপাতে বলল, এখন খুব মজা হবে মা। আপা কি করছে? দুলাভাইয়ের পাঞ্জাবি আগুন দিয়ে পোড়াচ্ছে, বনফায়ার হবে, সবার সামনে আগুন দিয়ে পোড়ানো হবে। অরুর চোখে জল এসে যাচ্ছে। তিনি সেই জল সামলাবার প্রাণপণ চেষ্টা করছেন। আজ তার মেয়ের বিয়ে, এমন আনন্দের দিনে কি আর চোখের জল ফেলতে আছে?
গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা কৃষ্ণপক্ষ। আজ চতুর্থ পর্বের মাধ্যমে শেষ হয়ে গেল। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।